প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অভিমতের আজকের পর্বে। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। তিনি একজন পেশাদার সাংবাদিক, কিন্তু এখনকার যে দায়িত্ব সেটি যে হার্ডকোর জার্নালিজম সেটি থেকে একটু ভিন্ন। আমরা আজকে তাঁর কথা শুনব এবং সরকারের বিভিন্ন বিষয়ে তিনি বিভিন্ন সময় সাংবাদিকদেরকে অবহিত করছেন। আমাদের আরও অনেক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো নিয়ে আমরা তার মুখোমুখি হয়েছি। জনাব শফিকুল আলম, যুক্তরাজ্য এবং ইউরোপের দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এবং কিছু প্রশ্ন করতে চাই। আপনি কেমন আছেন? ভালো আছি। প্রথমেই জানতে চাইবো যে আপনি তো আপনার সাংবাদিকতার শুরুর যে দিকটা, সেখানে ক্রীড়া সাংবাদিকতা বা স্পোর্টস জার্নালিজম, এবং তারপরে আপনি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। সেই সূত্র ধরে বিভিন্ন ফিল্ডে আপনার বিচরণ, কিন্তু এখনকার ভূমিকাটা একটু অন্যরকম। কেমন লাগছে? It's good. At the same time, it's very challenging because আপনি জানেন তো এই গভর্নমেন্টের কাছে মানুষের এক্সপেকটেশনটা অনেক হাই। তো আমাদের we have to manage the expectation. That's a very tough part of it. আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে যে এই যে বিগত যে গভর্নমেন্ট মানে পতিত স্বৈরাচার দেশকে যেই জায়গায় রেখে গেছে, তো সেই জায়গাটা থেকে দেশকে আবার টেনে তুলোটা এটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। তো এই বিষয়টাকেও মানুষজনকে বলা, মানুষজনকে ধৈর্য ধারণ করতে বলা। আপনি বুঝেন তো মানুষের ধৈর্য তো অনেক সময় যখন তারা দেখে যে জিনিসপত্র দাম বেড়ে গেছে, অনেক সময় এই ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তো এগুলো আর কি সব মিলে ডে টু ডে এভরি ডে ইজ লাইক এ নিউ ডে এন্ড ইটস এ ভেরি চ্যালেঞ্জিং। লাইক sometimes we have to work like 15 to 16 or 18 days 18 hours a day. খুবই টাফ। মানুষের একটা ভালো লাগছে যে মানুষের সেবা করতে পারছি, মানুষের বাংলাদেশকে নতুন ভাবে দেখছি। আমরা তো এতকাল বাইরের থেকে গভর্নমেন্টকে দেখতাম, এখন গভর্নমেন্টের থেকে বাইরের থেকে দেখা আর কি। এটা বা একটা গভর্নমেন্ট কিভাবে কাজ করে সেটাও একটু জানা, বাংলাদেশের গভর্নমেন্টটা কতটা এফিসিয়েন্সি জায়গাগুলো থেকে কোথা থেকে আসে বা ইনএফিসিয়েন্সিও বা কোথা থেকে তৈরি হয় সেগুলো জানা যাচ্ছে। রাইট। আরেকটি বিষয় যে আমি যখন থেকে সাংবাদিকতা শুরু করেছি তারপর থেকে এখন পর্যন্ত সরকারের যারা প্রেস উইংয়ে কাজ করেছেন আপনার আগে, তাদের অনেকের তুলনায় বলবো যে আপনি অনেক বেশি সাংবাদিক বান্ধব এবং এক ধরনের এঙ্গেজমেন্ট আপনি খুব অল্প সময় তৈরি করেছেন বলে আমার কাছে অন্তত মনে হয়েছে। তো আপনি নিশ্চয়ই জানেন যে সারা পৃথিবীতে একটা বিরাট অংশ প্রবাসী রয়েছেন, এনআরবি রয়েছেন। তাদের সঙ্গে এঙ্গেজমেন্টের টুলটা কি, স্ট্র্যাটেজিটা কি, কিভাবে করছেন যদি একটু বলেন। আমরা চাচ্ছি যে তাদের কাছেও ট্রান্সপারেন্ট হতে। আমরা মানে ডিসক্রিমিনেশন করতে চাচ্ছি না। আমরা মনে করছি যে ডায়াসপোরা এই যে যারা এই যে আন্দোলনটা হলো, মহৎ একটা যে আন্দোলন, সেই মহৎ আন্দোলনে ডায়াসপোরা প্লেড এ বিগ রোল। তো আমরা সেই জন্য তাদের কাছে যতটা ট্রান্সপারেন্ট হওয়া যায়, যতটা অ্যাকাউন্টেবল হওয়া যায়, তাদের জন্য আমরা কি কি সার্ভিস দিতে পারি। তারা তো আসলে কিছুই তেমন একটা চায় না, অথচ দেশ যখন সংকটে থাকে তাদের হাতটাই সবচেয়ে, তারাই প্রথমে হাতটা এগিয়ে দেয়। তো সে তাদের জন্য কি করা যায় সেগুলো আমাদের দেখতে হয়। বাট সো ফার আমার মনে হয় যে ডায়াসপোরাদের সাথে এঙ্গেজমেন্টের জায়গাগুলো আমরা আরো তৈরি করছি। আমি এই যে এর আগে আরো 2 জন ইন্টারন্যাশনাল ইয়ের সাথে ইন্টারভিউ দিয়েছি এবং সামনে আরো যদি আসে, আপনারা আবার যদি ডাকেন আবার আপনাদের সাথে কথা বলবো, আমাদের কথাটা তুলে ধরবো। কিছুদিন আগে ডিলি হোসেন আসছিলেন, আপনি জানেন তার কিছু ফলোয়ার আছে ইংল্যান্ডে। হ্যাঁ, তারাও যাতে বাংলাদেশ নিয়ে তারাও যেহেতু ভাবে যেন সিলেটি ডায়াসপোরা আছে, তো আমরা তাদের ওই দিল্লির কাছে আমার ইন্টারভিউ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ, আমাদের এই বার্তাটা তার যে অডিয়েন্স, ওটার একটা সিগনিফিকেন্ট পার্ট বাংলাদেশিরাও যাতে জানে হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডুইং। রাইট। এবার একটু ভিন্ন প্রসঙ্গ। আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হয়েছে আজকে, এবং আমরা উপদেষ্টা পরিষদে দেখতে পাচ্ছি এক ধরনের সিভিল সোসাইটির ইনভলভমেন্ট রয়েছে এবং অনেক গ্রহণযোগ্য মানুষ যাদের ব্যাপারে এক ধরনের পজিটিভ নোশন রয়েছে সাধারণ মানুষের কাছে, তাদের ইনভলভমেন্টটা এটা অত্যন্ত ইতিবাচক। কিন্তু পাশাপাশি এই প্রশ্নটিও আসছে যে এই যে আমাদের যে পলিটিক্যাল স্পেকট্রাম, আমাদের যে বিউরোক্রেসি, দেশের রাষ্ট্রীয় কাঠামোর যে অবস্থায় দাঁড়িয়ে আছে, সেখানে
অভিজ্ঞতার একটা ব্যাপার কিন্তু রয়েছে, মানে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা এই যে সংকট তৈরি হয়েছে গত এতগুলো বছর ধরে, সেটি উত্তরণের ক্ষেত্রে অভিজ্ঞতা বিষয়টি যখন আসে সেটিকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? না, অভিজ্ঞতার দিকে আমরা কিছুদিন আগে আমি খুব ইনফরমালি আমি একটা আমাদেরকে দেখবেন যে অনেকে বলে এটা একটা এনজিও সরকার বা এনজিও গ্রাম এটা বলতে চায়। তো ফ্যাক্ট হচ্ছে যে 21 জনের যে ক্যাবিনেট, তার মধ্যে মাত্র 4 জন হচ্ছে এনজিও থেকে এসছেন, আর 9 জন এসছেন যারা সত্যিকার অর্থে গভর্নমেন্টে ছিলেন। এদের মধ্যে 5 জন সিনিয়র ব্যুরোক্রেট ছিলেন, 2 জন ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন, 2 জন সিনিয়র মিলিটারি অফিসার ছিলেন। তো আজ আমি বলবো যে তাদের অ্যাডুকুয়েট এক্সপিরিয়েন্স আছে, তারা বাংলাদেশ এবং তারা বিজনেস প্রতিষ্ঠান চালিয়ে আসছেন, তারা চ্যারিটি চালিয়ে আসছেন, তারা সিভিল সোসাইটির কি পার্ট, এবং তারা জানেন তার যে সমস্ত জায়গায় তারা চার্জ নিয়েছেন সেই জায়গাগুলোর কি কি প্রবলেম এবং কি কি চ্যালেঞ্জেস, সেই জিনিসগুলো তাদের কাছে কিন্তু মুখস্থ। তারা ওই কাজগুলো না করলেও এই কাজগুলোর ব্যাপারে অ্যাওয়ার আছেন যে সমস্যাগুলো কোথায়। আমি তো মনে করি যে কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে এই গভর্নমেন্টের যে যারা আছেন তারা মোর এক্সপিরিয়েন্স। আপনি দেখবেন যে পলিটিক্যাল গভর্নমেন্টে যখন মন্ত্রিসভা হয়, ওরা তো অনেক বড় মন্ত্রিসভা করে, 30-40, অনেক সময় 50-60 জনও থাকে। তাদের বেশিরভাগের মিনিমামও এক্সপিরিয়েন্স থাকে না একটা গভর্নমেন্ট কিভাবে চলে সেটা জানার, সেই জিনিসটা তাদের জানাই থাকে না। অনেকে হয়তো বা দূর গ্রামান্তর থেকে আসেন, এসে একটা বড় মিনিস্ট্রির চার্জ নেন। আর এখানে যারা আছেন তারা এই যে কাজগুলো করছেন সেই কাজগুলোর ব্যাপারে তাদের একদম মুখস্থ, তারা জানেন কি কাজ তারা করছেন। রাইট। আপনার কয়েকদিন আগে একটি পাবলিক অ্যাপিয়ারেন্সে আপনি সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের কথা বলেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি খুব মন দিয়ে আপনার কথাগুলো শুনেছি, এবং আপনাদের সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের এই বিষয়ে সদিচ্ছা নিয়ে আমার কোনো ধরনের কোনো সংশয় নেই। কিন্তু আমার যে জায়গাটিতে এক ধরনের উদ্বেগ রয়েছে বা লং রানে এই যে বিষয়টিকে আমি একটু বুঝতে চাই, সেটা হচ্ছে যে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস, মানে ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হবে কি না, সেখানে তো পলিটিক্যাল কনসেনসাসের একটা বড় ভূমিকা রয়েছে, মানে তারা কিভাবে অ্যাক্ট করবে। তো আপনারা একটা নির্দিষ্ট সময়ে এসছেন, সেই সময়টাতে আপনারা অনেক কাজ করবেন, এক ধরনের রেকমেন্ডেশন থাকবে, সেটার একটা ওয়াইডার ইম্প্যাক্টও থাকবে, কিন্তু এটা নিশ্চিত করার মেকানিজমটা কি, মানে এটা কে নিশ্চিত করবে, আসলে কিভাবে হবে? মানে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস কিভাবে আমরা নিশ্চিত করব? হ্যাঁ হ্যাঁ, মানে শুধু আপনার না, এটা তো একটা লং টার্ম ব্যাপার। আমি বলছি যে লং রানে এটা কিভাবে না, হবে। এটা লং টার্ম ব্যাপার। এটা কিছুটা তো মানে পলিটিক্যাল কনসেনসাসও লাগে, যেটার জায়গায় আমরা তৈরি করার চেষ্টা করছি। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করছি, স্টুডেন্ট গ্রুপদের সাথে আমরা কথা বলছি। আর আরেকটা জিনিস কি, ক্যাম্পাসে আমরা চাচ্ছি যে স্ট্রং লিডার, অ্যাকসেপ্টেবল লিডার দিতে। অনেক সময় তারাই এই প্রবলেম গুলো নিজেরাই সলভ, অনেকগুলো প্রবলেম আসে পুরোপুরি লোকালাইজ প্রবলেম। ওই সেক্ষেত্রে যদি খুব স্ট্রং একটা ভালো লিডার থাকে, একটা ভিসি ভাইস চ্যান্সেলর যদি থাকেন, হ্যাঁ, বা ভালো একটা প্রক্টর থাকেন, তারা এই সমস্যাগুলো, এই সন্ত্রাস থেকে ক্যাম্পাসকে মানে উদ্ধারের ক্ষেত্রে প্রবল একটা ভূমিকা পালন করে। রাইট। আমাদের এখানে সত্যিকার অর্থে এটা এক তো হচ্ছে তো একটা স্ট্রাকচারাল ইস্যু, যেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি থ্রু কনসালটেশন, থ্রু বিল্ডিং কনসেনসাস। আর একটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে ক্যাম্পাস গুলোকে কতটা বেটার জায়গায় নেওয়া যায়। তো বোথ ওয়েতে যদি আমরা ফাইট করি এবং ছেলে মেয়েরা তারা যদি সত্যিকার অর্থে একটা পড়ার পরিবেশে ফিরে আসে, ক্যাম্পাসে কিন্তু সত্যিকার অর্থে এই ইয়েটা আসবে না। প্লাস আমরা ব্রডার একটা কনসেনসাস আমাদের পলিটিক্যাল পার্টিগুলো থেকে লাগবে। তারা বলবে যে তারা আসলে যেই সন্ত্রাসটা ছাত্রলীগ করেছে সেই ধরনের সন্ত্রাস ক্যাম্পাসে হতে রিপিট করতে দিবে না। সেই জিনিসটা আমার মনে হয় এটা এই ব্রডার কনসেনসাস খুবই স্ট্রংলি তৈরি হচ্ছে। রাইট। আরেকটি বিষয় জনাব শফিকুল আলম, সেটি হচ্ছে আজকে আইন উপদেষ্টা তিনি বলেছেন যে শেখ হাসিনা সহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি হবে, জারি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা খুবই ভালো উদ্যোগ, অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করানোর তো একটা জনদাবি রয়েছে, কিন্তু
আমরা বিগত সময় দেখেছি যে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আওয়ামী সরকার তারেক রহমানকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিল, চেষ্টা করেছিল, এবং বঙ্গবন্ধুর খুনিদেরকেও বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনার একটা উদ্যোগ ছিল, এবং তারা সর্বশক্তি নিয়োগ করার পরেও সেই কাজটি হয়নি। তো ওনাকে ফিরিয়ে আনাটা মানে এটা তো একটা প্রক্রিয়া, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এটা কতটুকু সম্ভব হবে বলে আপনি মনে করছেন? না, বঙ্গবন্ধুর খুনির কয়েকজন আছেন এমন দেশে, যেমন কানাডায় ধরেন, বা কিছু কিছু দেশে আছে যারা আসলে ডেথ পেনাল্টি নাই। তো ওরা যে সমস্ত দেশে ডেথ পেনাল্টি নাই, তারা আসলে এক্সট্রাডিশনের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকে। তারা ওই দেশেই এক্সট্রাডিশন করতে চায় কোনো ক্রিমিনালকে, যদি সেই দেশে ডেথ পেনাল্টিতে অ্যাবলিশ থাকে। আমাদের সাথে যেহেতু পতিত স্বৈরাচার উনি ইন্ডিয়াতে পালিয়েছেন, তো ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটিও আছে। আর বোথ ইন্ডিয়া এবং বাংলাদেশ, তারা দুইজনই কিন্তু ডেথ পেনাল্টি এক্সিস্ট করে। তো আসলে মানে প্রবলেমটা কোনো লিগাল কোনো প্রবলেম নাই, বা এটা ওদের কালচারালও প্রবলেম নাই যে না একে পাঠানো যাবে না। এটা মূল জিনিস হচ্ছে যে তিনি যদি শেখ হাসিনা যদি এতে ইমপ্লিকেটেড হন এবং পরে যদি উনি কনভিক্টেড হন, অবশ্যই আমরা তাকে বাংলাদেশে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করব। তিনি তো দেখেছেন যে কি ধরনের খুন তার রেজিম করেছে, এবং অবভিয়াসলি তার অর্ডারটা কোথা থেকে আসছে, তার কাছ থেকেই তো আসার কথা। না হলে পুলিশ এত বড় ভয়াবহ রকমের, এত হচ্ছে 12, 10, 4 বছরের ছেলে মেয়েদেরকে মারবে কেন? রাইট। সেই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন প্রাসঙ্গিকভাবে এসে যায় যে ভারতের সঙ্গে, বিশেষ করে বর্তমান সরকার মোদী সরকারের সঙ্গে যে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আওয়ামী রেজিমে ছিল, সেই ধারাবাহিকতায় তারা যে সেখান থেকে খুব একটা সরে এসছে সেটি এখনো পর্যন্ত মনে হচ্ছে না, কেননা তাকে আশ্রয় দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত আমরা আসলে অনেক ক্ষেত্রে অস্পষ্ট যে শেখ হাসিনা প্রশ্নে কতটুকু শক্ত অবস্থানে মোদী রয়েছেন, মানে তাকে প্রোটেক্ট করার বা তাকে এক ধরনের পৃষ্ঠপোষকতা করার ক্ষেত্রে। তো আপনার কাছে কতটুকু চ্যালেঞ্জিং মনে হয় সেটি? না, চ্যালেঞ্জিং বিষয় না, আমরা আমাদের বিষয়টা তাদের কাছে তুলে ধরছি যে তাকে ফেরত পাঠাবে, এটা পুরো বাংলাদেশের মানুষের ডিজায়ার। দেখা যাক তারা। আর আমরা এট দ্য সেম টাইম ইন্ডিয়ার সাথে আমরা ভালো সম্পর্কও চাই। আপনারা দেখেছেন বাংলাদেশের পুরো বর্ডারের 80-90% হচ্ছে ইন্ডিয়ার সাথে। তো আমরা তো অবভিয়াসলি চাই যে তার সাথে আমার সম্পর্কটা একটা ভালো জায়গায় আসুক। আমাদের শেয়ার্ড কিছু হিস্ট্রি আছে, আমাদের আমরা অনেকগুলো নদী শেয়ার করি, আমাদের কিছু কিছু না চাইলেও আমাদের অনেক ধরনের ইকোনমিক ইন্টিগ্রেশন আছে, এবং আমাদের কিছু কিছু রেল কানেক্টিভিটি তৈরি হয়েছে, আগে ছিল আবার নতুন করে তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে আমরা ভালো সম্পর্ক চাই। আর মোদি, আমরা তো মনে করি যে যদি সে কনভিক্টেড হয়, এখানে তার যদি বিচারে সে সাজা প্রাপ্ত হয়, আমরা স্ট্রংলি বলবো যে তাকে ফেরত পাঠাতে। এটা তো ডিজায়ার অফ দ্য পিপল। একজন, সে তো আপনি দেখেছেন কি তার আন্ডারে, তার ওভারসিইং এ কি ধরনের কিলিংটা হয়েছে। এটা তো একটা হিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ব্রুটাল কিলিং, এবং এগুলো খুবই ওয়েল ডকুমেন্টেড। আমার ভিডিও গুলো কিন্তু আছে, আপনি ক্লিক করেন দেখবেন হাজার হাজার ভিডিও আসছে কিভাবে পুলিশ কিলিং করেছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আরেকটি বিষয় জনাব শফিকুল আলম, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে গত রেজিমের অনেক বড় বড় মন্ত্রী, এমনকি আওয়ামী লীগের নেতাদের একটি বড় অংশ, যাদের বিরুদ্ধে খুব সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তারা দুর্নীতি থেকে শুরু করে গুম, খুন এবং সর্বশেষ যে জুলাই হত্যাকাণ্ড, সেটির সঙ্গে তাদের অনেকেই যুক্ত রয়েছেন বা কোনো না কোনোভাবে তাদের সম্পৃক্ততা রয়েছে। অ্যাজ এ গভর্নমেন্ট সেই দায়িত্ব তারা কোনোভাবেই এড়াতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে যে 5ই আগস্টের পরে, পরে বলতে আমি বলছি যে বেশ পরে, 2-3 সপ্তাহ পরেও অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন, কেউ কেউ সাক্ষাৎকার দিচ্ছেন। এটি কিভাবে সম্ভব হলো? মানে দেশ ছেড়ে তারা কিভাবে পালালেন? সরকার দায়িত্ব নেওয়ার পরেও এটি যে হলো, এ নিয়েও কিন্তু জনমনে এক ধরনের প্রশ্ন রয়েছে। এই বিষয়টিকে একটু বলবেন? না, সরকার দায়িত্ব নিল কবে? আপনার দেখতে হবে সরকার দায়িত্ব নিয়েছেন 8 তারিখে, আর সরকার পড়ে গেছে। হাসিনা পালালো হচ্ছে 5ই আগস্ট। এই 5ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যে যে 4টা দিন, হ্যাঁ, বা 3 দিন, এই পুরো 3 দিনটা ছিল আসলে উইদাউট এনি গভর্নমেন্ট। হ্যাঁ, আর আরেকটা জিনিস ছিল পুলিশ ফোর্স তাদের ডিউটিতে ছিলই না। পুলিশকে তো
এই পতিত সরকার জনগণের এগেনস্টে দাঁড় করিয়ে দিয়েছিল। ফলে পুলিশ যেটা করেছে অনেক ক্ষেত্রে তারা পলায়ন করেছে তাদের ডিউটি থেকে, তারা জনগণকে কনফ্রন্ট করতে চায় নাই। তো ফলে আমাদের পক্ষে যেটা হয়েছে যে আমরা যখন আসলাম, এসে পুলিশকে আবার ব্যারাকে ফিরাতে বা তাদের ডিউটিতে ফিরাতে আরো সপ্তাহ খানেক লেগে গেল। তো এই সময়টাকে তারা ইউজ করেছে। তো এই সময়টা আসলে খুবই একটা চ্যালেঞ্জিং টাইম ছিল। ধরেন এক ধরনের খুন হচ্ছে বা একটা হচ্ছে, তো আমি তো গভর্নমেন্টই নাই সেখানে, যে এটা তো স্টপটা কে করাবে, বা গভর্নমেন্ট পরে যখন আসলো গভর্নমেন্ট তো পুলিশকে দিয়ে তো এটা থাকবে, পুলিশ যদি ডিউটিতে না থাকে। তো সেই জায়গাটাতে চ্যালেঞ্জিং। আমরা কাভার দিয়ে কিন্তু অনেক এই যে যারা করাপ্ট লোক অনেকে কিন্তু অ্যারেস্ট হয়েছে। আপনি জানেন সালমান এফ রহমানের বিরুদ্ধে অনেক অভিযোগ, সে অ্যারেস্ট হয়েছেন। ল মিনিস্টার অ্যারেস্ট হয়েছেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ। তো এই লোকগুলোকে তো আমরা অ্যারেস্ট করেছি, বাট বুঝতে হবে যে 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে সত্যিকার অর্থে কোনো ধরনের গভর্নমেন্ট ছিল না। রাইট। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা বিষয়ে খুবই স্পষ্ট অবস্থান জানিয়েছেন। সমালোচনার যে অধিকার সেটিকে তিনি সম্মান জানিয়েছেন। তো সেই জায়গা থেকে গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম এখন যেভাবে নিউজ ট্রিটমেন্ট দিচ্ছে বা যেভাবে সংবাদ প্রচার করছে, তাতে কি আপনার মনে হয় যে যা কিছু সমালোচনাযোগ্য সব কিছু সমালোচনার মাধ্যমে বেরিয়ে আসছে, মানে কি অবস্থায় আছে স্টেট অফ প্রেস ফ্রিডম, যদি একটু বলেন আপনার দৃষ্টিতে? আমি তো মনে করি গত 3 মাসে যে প্রেস ফ্রিডম ছিল সেটা, আমি 50 বছর, আমি তো 30 বছর জার্নালিজম করেছি, আমি ওই 30 বছরে দেখি নাই। তার আগের 20 বছরের ব্যাপারেও আমার মোটামুটি পড়ালেখা আছে। আমার মনে হয় এই ধরনের প্রেস ফ্রিডম কখনো আসে নাই বাংলাদেশের হিস্ট্রিতে। এবং পত্রিকাগুলো তাদের মতো করে দিচ্ছেন, অনেক ধরনের এক্সপেরিমেন্ট করছেন। অনেক আমরা দেখছি যে অনেক নিউজ তারা অনেক ভাবে তারা সোশ্যাল মিডিয়া দ্বারা অনেক দ্বারা ইনফ্লুয়েন্সড দেখা যাচ্ছে। তো ফলে যেটা হচ্ছে যে এই নিউজগুলোকে আমরা, তারা তাদের এডিটোরিয়াল পলিসি হিসেবে সাজাচ্ছেন। আমাদের তরফ থেকে আমরা বলছি যে আপনারা ফেক নিউজ দিয়েন না, মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়েন না, আর এনিথিং ইউ ক্যান পাবলিশ হুইচ ইজ ফিট ফর নিউজ আপনারা করেন। আমরা আপনাদের যতটুক যেই ধরনের প্রেস ফ্রিডম দরকার, যে ধরনের আপনার পরিবেশ দরকার, আমরা সেটা ইনস্যুর করছি। আমাদের তরফ থেকে কোনো ধরনের বল প্রয়োগ নাই, ইন্টেলিজেন্স এজেন্সি দিয়ে হুমকি ধামকি নাই, আমরা কাউকে ফোনও দিচ্ছি না আপনি এই নিউজটা কেন করলেন বা এই লোককে সরাতে হবে, একে দিতে হবে, এই ধরনের কিছু নাই। আমরা চাচ্ছি আপনারা ব্রিলিয়ান্ট জার্নালিজম করেন, আপনারা দেখান, আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেটাও তুলে ধরেন। আমরা তো আপনার চোখ দিয়ে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আপনি কি কি বললেন, এই জায়গায় সমস্যা, আপনার নিউজটা সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে হেল্প করে, আমরা এটার চেষ্টা করছি। কিন্তু আমরা চাই যে মিস ইনফরমেশন যাতে নিউজ পেপার গুলোর ট্রাস্টটা নিজেরা যাতে না হারান। আমরা চাই আপনাদের ট্রাস্টটা ধরেন এবং প্রেস ফ্রিডমকে ইনস্টিটিউশনালাইজ করেন, যাতে পরবর্তীতে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেই সময় জন্য আপনি শক্তভাবে আপনার প্রেস ফ্রিডমকে ধরে রাখতে পারেন। নিশ্চয়ই। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সম্পাদক পরিষদ তারা কিন্তু একটি বিবৃতি দিয়েছিলেন কিছুদিন আগে, যেখানে তারা বলছেন যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এখনও আক্রমণের মুখে, এবং এরই মধ্যে দেশের শীর্ষ কয়েকটি মুদ্রিত সংবাদপত্রের কার্যালয়ে হামলা ঘেরাওয়ের যে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে সেটি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। সেটি নিয়ে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমাদের কথা হচ্ছে যে কোনো ধরনের আক্রমণ এগেনস্ট এনি নিউজ পেপার, নিউজ ওয়েবসাইট, টিভি স্টেশন আমরা এটা টলারেট করব না। এটা ফ্রিডম অফ স্পিচের একটা বড় শর্ত। আমরা এটা তারা যাতে অ্যাজ এ ইনস্টিটিউশন ফ্রিলি ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে পারে সেটা, এবং ভয়মুক্ত পরিবেশে অপারেট করতে পারে সেটা আমরা দেখছি। আমরা সেই অনুযায়ী উই হ্যাভ স্টেপড আপ সিকিউরিটি দেয়ার, আমরা এটা চেষ্টা করছি। আর আমরা ওই সমস্ত গ্রুপকেও বলছি যে কোনো ধরনের এই ধরনের কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা ঠিক হবে না,
যার যেই জন্য আমরা আইনকে ইউজ করতে বাধ্য হই, হ্যাঁ, আইনি কাঠামোয় আনতে বাধ্য হই, বা আইন তার নিজস্ব টেক ইটস ওন কোর্স যাতে নিতে হয়। তো আমরা আশা করি যে সবাই এটা বুঝবে যে আমাদের বাংলাদেশি সোসাইটিতে বা যে কোনো সোসাইটিতে ফ্রিডম অফ প্রেসের মূল্যটা কত, বা এইটার ক্ষেত্রে আমাদের কি কি ইয়ে করতে হবে। আপনি একটা লোক আপনি ব্রিটিশ সোসাইটিতেই দেখেন না কেন, যারা কনজারভেটিভ সাপোর্টার তারা কি গার্ডিয়ানকে পছন্দ করে, তারা ক্রিটিসাইজ করে যে এরা খুব লিবারেল, এরা খুব প্রো লেবার। আবার যারা প্রো লেবার, যারা খুব লিবারেল, তারা আবার কনজারভেটিভ যে পত্রিকাগুলো তাকে দেখে নাক সিটকায়, বলে যে ওইটা কি নিউজ পেপার কিনা। এই জিনিসটা তো সব দেশেই আছে। যে বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখছি যে একটা গ্রুপ মনে করে যে প্রথম আলোর যে জার্নালিজম তা প্রশ্নবিদ্ধ বা কালবেলা ঠিক রিপোর্ট করছে না। আপনি ক্রিটিসাইজ করতেই পারেন, বাট ডোন্ট ইউজ এনি থ্রেটেনিং ল্যাঙ্গুয়েজ। এটা এই সিভিল সোসাইটির এটা পার্ট না। এখানে সিভিল সোসাইটি সিভিল ভাবে আপনি ক্রিটিসাইজ করতে পারেন যে না, আপনার এই নিউজটা ঠিক হয় নাই, আপনি দেখান যে এই কারণে আপনার রিপোর্টটা এক ধরনের ভুল নিউজ ছিল, বা এটা এক ধরনের ডেলিভারেট প্রোপাগান্ডা ছিল। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ শফিকুল আলম। আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আপনার সঙ্গে আলাপচারিতায়। দর্শক সঙ্গে থাকুন।